আমরা কোথায় যাচ্ছি? তৌসিফের পায়ে শুকনো ক্ষততে লোশন লাগাতে লাগাতে প্রশ্নটা করে পৌষ। ক্ষতটা শুকালেও দাগ যাচ্ছে না। তার মধ্যে তৌসিফ প্রচুর খুঁতখুঁত স্বভাবের, দাগ নিয়ে খুবই চিন্তিত। কাঁচ দিয়ে কাটা দাগ যাচ্ছেও না সহজে। ডার্মাটোলজিস্ট দেখিয়ে এই লোশনটা আনানো হয়েছে দাগ যাওয়ার জন্য। পৌষ পা ছেড়ে পিঠের দাগের দিকে এগিয়ে এলো। তৌসিফ উত্তর দিল। অস্ট্রেলিয়া। পৌষের মাঝে কোনো উত্তেজনা দেখা মিলল না। তৌসিফ এতে খানিকটা অবাকই হলো। এমনটা হওয়ার কথা না। পৌষ হচ্ছে চঞ্চল এক প্রাণ। তার তো ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই খুশিতে লাফানো উচিত ছিল। তৌসিফের গলা জড়িয়ে শপিং এর বায়না করার কথা ছিল, কিন্তু এমন কিছু হচ্ছে না, বরং মনে হচ্ছে খানিকটা বিরক্ত। তৌসিফ ওর হাত ধরে নিজের কাছে টানে, হাতের উল্টো পিঠে চুমু দিয়ে জিজ্ঞাসা করে নরম স্বরে। মন খারাপ? না তো। চোখ দুটো পিটপিট করে পৌষ। তৌসিফ ওকে চেনে জানে, পুনরায় জিজ্ঞাসা করে। কি হয়েছে হানি? আর এন্ড ইউ হ্যাপি? এত দূর গিয়ে কি হবে? হানিমুন পাও না আমার, এখনো যায়নি। জামলাগাল মিটিয়ে সব যাচ্ছি, তাই এই সপ্তাহের শেষের দিন যাচ্ছি। তোর পাসপোর্ট রেডি? সব তো হয়ে গিয়েছে, হানিমুনে গিয়ে কি হবে? ভ্রুকুচকে জিজ্ঞাসা করে পৌষ। তৌসিফ হেসে ফেলে, বইয়ের গাল দুটো টেনে কপালে আদরের সহিত হাত বুলায়। আজ অনেকদিন পরে তৌসিফ তার চিরায়ত থুতনি চুমুটা দিয়ে বলল। তোমাকে নিয়ে আমার আজীবন হানিমুন হবে পোষা। দেশেই থাকি, সিলেট যাই চা বাগানে, ওখানে গিয়ে চা পাতা আনবো নে। না হয় চলুন কক্সবাজার যাই, শুটকি আনবো এত এত, আপনাকে ভর্তা বানিয়ে খাওয়াবো। তৌসিফ এবার একটানে বুকের উপর নিল ওকে, কপালে চুমু দিয়ে বলল। আচ্ছা যাব। অস্ট্রেলিয়া ক্যান্সেল? বললাম না হানিমুন করব। টাকা এতই বেশি আপনার, দান করে দিন, কি দরকার যাওয়ার, ভালো লাগে না। পৌষ মুখে বিতৃষ্ণা। তৌসিফ বুঝেও না বুঝার মতো আচরণ করে, নিজের সাথে জড়িয়ে ধরে বলে। গেলেই ভালো লাগবে, এখন ওখানে স্নোফল হচ্ছে। ইউ উইল লাভ ইট হানি। পৌষের ততটা হেলদোল দেখা গেল না। সে বুকে চুপ করে রইল। তৌসিফ ওর চুলে হাত বুলায়, শান্ত স্বরে বলে। চুলগুলো ঝরঝরে চাপ, শ্যাম্পুটা কাজ করছে তাহলে? এরপর থেকে চুলের অযত্ন একদমই সহ্য করবো না হানি। হুম। তৌসিফ চুল ছেড়ে গালে হাত বুলায়, এই দফায় বলে। খাওয়া দাওয়া অমনোযোগী তুমি হানি। এই খাই তো, আজ ডিম খেয়েছি কুসুম ছাড়া। ফটাফট উত্তর এলো। তৌসিফ ভ্রুকুচকে জিজ্ঞাসা করে। কুসুম ছাড়া? ফ্যাট তো। তাতে কি? বলতে গিয়েও থেমে গেল তৌসিফ। নিশ্চিত ডক্টর পরামর্শ দিয়েছে ফ্যাট কাট আউট করার জন্য, এজন্য উঠে পড়ে লেগেছে পৌষ। তৌসিফ খেয়াল করেছিল রাতে খাওয়ার সময় গরুর ভুনাটা পৌষ খায়নি। হাজার বলেও খাওয়ানো যাচ্ছিল না। যেই তৌসিফ নিজের প্লেট থেকে তুলে দিল তখন গিয়ে খেলো। এমনি সময় খাবার তুলে দিল পৌষ যতটা খুশি হয়, আজ তা হয়নি। তৌসিফ চট করে ধরে ফেললো সবকিছু। এখন সঠিক সময় পৌষকে বোঝানোর, তাই বুকে থাকা পৌষকে নিয়েই উঠে বসে তৌসিফ। সোনালি রঙের লাইটগুলো জ্বলে উঠে সুইচ চাপতেই ঝলমলিয়ে উঠে তৌসিফের বিলাসবহুল মাস্টার বেডরুম। পৌষর দিকে তাকিয়ে বলে। কি হলো? তৌসিফ পৌষের হাত দুটো ধরে এই প্রথম দৃঢ় কণ্ঠে চোখে চোখ রেখে তৌসিফ বলে। তখন বিকেলে আমি কিছুই বলতে পারিনি পোষরাত। এর মানে এমনটা না যে আমি তোমার কাছে জবাব দিয়ে চাই না। আর অনুমতি ছাড়া কীভাবে বাড়ি যাও তুমি, তাও আমাদের পার্সোনাল ব্যাপারে? মাথাটা সহসা নামিয়ে নিল পৌষ। বুকটা সমান্তালের ছন্দপতন ঘটিয়ে এলোমেলো ছুটছে। তৌসিফ বুঝল ভয় পাওয়াতে চায় না সেই, কিন্তু একেবারে নরম স্বর আবার পৌষ বুঝবে না। হাতে মৃদু ঝাঁকি দিয়ে পুনরায় জিজ্ঞাসা করতেই গড়গড় করে পৌষ বলে উঠল। আম- আমি ভেবেছিলাম আমার কোনো সমস্যা আছে, তাই ডক্টর দেখাতে গিয়েছিলাম। আপনি তো বাবু চাইছিলেন, তাই আমিও পিল খাই না, কিন্তু তবুও। কে বলেছে তুমি পিল খাও না? গভীর অথচ তীক্ষ্ণ প্রশ্ন। পৌষ আমতা আমতা করে বলল। খাই না তো। আমি খাওয়াই তো রোজ সকালে দুধের সাথে। পৌষ যেন আকাশ থেকে পড়ল। ও তো পিল ছেড়েছে যবে প্রথম তৌসিফ বাচ্চার কথা বলেছিল। তৌসিফকে খুশি রাখতে সদা গতিশীল পৌষ। যেহেতু তৌসিফ খাওয়াবে, তাহলে পৌষকে কেন বলেছিল বাবুর কথা? প্রশ্নটা অবশ্য করা লাগলো না। তৌসিফ নিজে থেকেই বলল। তোমাকে বাবুর কথা বলেছিলাম না, যে তুমি নিজেকে প্রস্তুত রাখো পোষরাত, আর কিছুই না। আমার যদি অতই তাড়াহুড়ো থাকতো তাহলে আমি নিজ থেকেই কনসালটেন্টের পরামর্শ দিতাম। তোমার শরীর দেখছো, এত আয়রন ডেফিসিয়েন্সি, তার মধ্যে এবারগুলো ডেঙ্গু। আমি বউ মেরে বাচ্চা নেবো পোষরাত? আমার সেন্স নেই, বেবি নেই আমার? তুমি কোন সাহসে আজ ডাক্তারের কাছে গেলে? হাত লুকিয়ে আছো কেন? হাত সামনে আনো। সুসের খোঁচা ইচ্ছা করে খেও না, এখন হাত নড়াবে না। বলেই হাতটা টেনে ধরে তৌসিফ। পৌষ ফুপিয়ে কেঁদে ওঠে। তৌসিফ হাত ছাড়ে না, নাই নরম আচরণ করে। কত বড় সাহস, একা একা গিয়ে টেস্ট করায়ও।
পৌষ মিনমিন করে হাত ছাড়াতে চাইলেও তৌসিফ ছাড়ে না। পৌষ অসহায় চোখে তাকিয়ে বলল, ছাড়ুন না, ব্যথা পাই তো হাতে। তখন পাওনি? আমি আমি বলতে বলতেই হু হু করে কেঁদে ওঠেও। সেকেন্ডের ব্যবধানে তৌসিফের বুকটায় ঠাঁই হয়, কিন্তু কণ্ঠ শক্তই থাকলো। পৌষ বুকে নাক ঘষে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাফ করে দিন না, আর যাব না। যাওয়ার আগে মনে পড়ে নেই? আমি শুধু আপনাকে খুশি করতে যাচ্ছিলাম। আমি তোমাকে নিয়ে অনেক খুশি প্রসাদ, প্লিজ আমার কষ্ট বাড়িও না। পৌষ চুপ করে রইল। তৌসিফ শক্ত হাতে ওকে বুক থেকে তুলে বলল, আমি তোমার নারী নক্ষত্র চিনিছি প্রসাদ, আমার উপরে যাওয়ার চেষ্টা করো না। পৌষ মাথাটা নামিয়ে রাখলো। এই ভয়টাও তৌসিফকে পায়। তৌসিফ ওর থুতনি ধরে মুখটা তুলে বলল, এই ভুল যাতে আর না হয়, মনে থাকবে? হুম, ঠিক করে বলো। মনে থাকবে। তৌসিফ ওকে ছেড়ে উঠে গেল। পৌষ আটকে রাখা শ্বাস ত্যাগ করে নজর দেয় তৌসিফের দিকে। বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়েছে সে। পৌষের চোখ দুটো ভরে ওঠে। তৌসিফ এত কেন রাগ দেখাচ্ছে? সে কি বাচ্চা চায়নি? একবার না, বরং কয়েকবার চেয়েছে। পৌষ কিভাবে বুঝতো ওটা কোনো রূপ চাওয়া ছিল? তার মাথায় তো অত গভীর ভাবনা ঢোকে না। ধপ করে মাথাটা বালিশে দিয়ে রাখেও। যাবে না তৌসিফের কাছে। এত রাগ কেন দেখাচ্ছে? কি বা এমন করলো পৌষ? মাথাটা বালিশে দিলেও তেমন একটা শান্তি পাওয়া গেল না। পৌষ উঠে দাঁড়ালো। ভয় লাগছে তার তৌসিফের কাছে যেতে। বিয়ের পর ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আছে তার। ঢোক গিলল পৌষ। পা টিপে টিপে রুম থেকে বের হতে নেয়া মাত্র বারান্দা থেকে গম্ভীর কণ্ঠে শোনা গেল, সাইড টেবিলে ব্রেড রোল করে রাখা আছে। পৌষ অসহায় অনুভব করলো। তৌসিফ তাহলে ভেবেছে পৌষের ক্ষুধা লেগেছে। পা ঘুরিয়ে এই দফায় বারান্দায় যায়ও। তৌসিফ তখন দূরে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। পৌষ নিজেও তাকালো। ঘন কালো কুচকুচে চারিপাশ। পুকুরটায় আবারও কচুরি জমা হয়েছে। পাশের ইট পাথর দিয়ে কাজ চলছে। এই দিক দিয়েই বাজার, মেন রোডের রাস্তা। ভ্রু উঁচু করে পৌষ ভাবে কতদিন বারান্দায় আসে নাও। বেশ ভালোই দিন হলো পৌষ এখানে আসে না। তাই হয়তো এই কাজ ধরার ব্যাপারটা দেখেনিও। ওখানকার গাছগুলো কি তাহলে কেটে ফেলবে? পৌষ ভাবুক হয়। আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরে তৌসিফকে। তৌসিফ মুখ ভর্তি ধোঁয়া ছাড়ে বাতাসে। ঠান্ডা বাতাস বইছে তখন। পৌষের লোম দাঁড়িয়ে গেল। তৌসিফের সাথে আরেকটু লেগে যায়ও। খুক খুক কাশির শব্দ হতে সিগারেটটা অ্যাস্ট্রেতে পিষে ফেলে তৌসিফ। যথাসম্ভব কাশি চাপে পৌষ, যার দরুন চোখ দুটো লাল হয়ে ওঠে ক্রমশ। তৌসিফের বুকের দিকে আরেকটু চেপে ধরে পিঠে ঠোঁট ছোঁয়াতে তৌসিফ বলে, ভেতরে যাও, উম, ঠান্ডা লাগবে। লাগুক। তৌসিফ ফিরে দাঁড়িয়ে বুকের মাঝে নিল পৌষকে। চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে বাঁকা হাসলো। এইটুকু ছিল পৌষের ভাষায় বউকে হাতের মুঠোয় রাখার টোটকা, যা তৌসিফ খুব নিদারুণভাবেই করেছে। তৌসিফ সফলও বটে। এখন সময় বউকে আদরে আদরে আহ্লাদি করা। ভয়ে বুকে মুখ লুকিয়ে আছে তৌসিফ ঠান্ডা স্বরে বলে, শীত লাগছে না? না তো। এত বাতাস তবু লাগছে না? উম, কারণ? আপনি আছেন না। তাহলে আরেকটু উষ্ণতা দেই। বুক থেকে মুখটা তুলে যেই না কিছু বলবে অমনি তৌসিফ ওকে পাজা কোলে তুলে রুমে ঢুকে বিছানায় সযত্নে ওকে রেখে নিজেও পাশে এলো। পৌষের দৃষ্টি এলোমেলো তখন। তৌসিফের গাঢ় চোখের চাহনি তার আবদার জাহির করে বারংবার। পৌষের দৃষ্টিতে বোধ হারা হয়। বাকশক্তি হ্রাস পায় তার। হিম হওয়া শরীরটা তখন অগ্নি তাপে ধীরে ধীরে উষ্ণ হয়। গভীরভাবে যখন দুজন মিশে যায় তখন প্রকৃতি নাটকীয়ভাবে আবহাওয়ার প্রতিকূলতা বৃদ্ধি করে। বাতাস আর একটু শীতল হয়। তৌসিফ ঠিক ততটাই উষ্ণতা ছড়ালো পৌষের মাঝে। আবেগে গা ভাসায় পৌষ। ভুলে যায় কিছুক্ষণ পূর্বে স্বামীর হুমকি ধমকি। মিনুকে এখানে নিয়ে আসি? এই নিয়ে পঞ্চমবার সোহা মেহেদিকে বলল কথাটা। মেহেদি প্রথম দিন ভাবছিল বললেও এরপর থেকে আর কিছু বলছে না। হু হা কোনোটাই না। সোহা উত্তর না পেয়ে পুনরায় বলে, মেহেদি, আপনি শুনছেন? মিনুকে আনার কথা ছিল তো। মেহেদি তখন কিছু খাতা দেখছে। সোহা উত্তর না পেয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। মেহেদির জন্য চা এনে টেবিলে দিতেই মুচকি হাসলো। সোহা আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, হেল্প করব? আরে না, হয়ে গেল বলে। সোহা ভাবলো কাজটা শেষ হলে বলবে। আজ মেহেদির মন ভালো। সকালে সোহার চুলে ফুলের মালা পেঁচিয়ে সে মাপ চেয়েছে। সোহার মনে কথাটা যদিও এখনো গেঁথে আছে, তবুও মৌখিক মাপ সে করেছে। মেহেদি যতক্ষণ খাতা দেখলো সোহা পাশে বসে রইল। একবার গিয়ে শাশুড়িকে দেখে এসেছে। তার কোমরের ব্যথা সারেনি এখনো। অনেকটা সময় পর মেহেদির খাতা দেখা শেষ হতে সে সব গুছালো। বিছানাটা ঝাড়তে ঝাড়তে সোহা বলল, এসে পড়ুন, গোছানো শেষ। মেহেদি মা বাবাকে দেখে দরজাটা লকটা চেক দিল। চোর বাড়ছে ইদানিং। মেহেদি বিছানায় উঠতে সোহা পা তুলে বসে। মেহেদি লাইট নিভিয়ে কাছে টানতে সোহা বলে, বললেন না? মেহেদি ওর হাতটা নিজের বুকে রেখে বলে, কি বলবো সোয়ারানিকে?
মিনুকে আনার কথা। ঘুমাবে আসো। বলেই বুকে টেনে নিল। সোহা কথা বলার চেষ্টা করেও পারল না। মেহেদি এড়িয়ে যাচ্ছে কথাটা বারবার। ঠান্ডায় কাঁপতে কাঁপতে দুটো হাঁচি দিল পৌষ। বুকের মাঝখানে চেপে ধরল ততক্ষণেই। হাঁচির দাপটে ব্যথা হচ্ছে বুকে। তৌসিফ তখন গরম পানি হাতে এলো। পৌষকে জোর করা লাগলো পানিটুকু খেতে। তৌসিফ ভাবলো ধমক একটা লাগাবে, ট্যাপটা ঘুরালেই গরম পানি আসে। তবুও এই মেয়ে তেরামি, গরম পানি দিয়ে গোসল করলে নাকি গোসল গোসল লাগে না। কি আশ্চর্য কথাবার্তা। পানি খেয়েই পৌষ কাঁপতে কাঁপতে বলে, ক্ষুধা। তৌসিফ শুনতে পেল গুড়গুড় শব্দ হচ্ছে বউয়ের পেটে। রোলগুলো নিয়ে নিজেও কম্বলের নিচে ঢুকে পৌষের মুখে তুলে দিল। গরম করে এনেছে মাত্র আবার। তৌসিফ নিজেও মুখে তুলে। সঙ্গদোষে লোহা ভাসে। তৌসিফ এটা হাড়ে হাড়ে টের পেল। যে তৌসিফ খাওয়া নিয়ে কতটা কনসাস ছিল, সে কিনা দিন দাহারে এমন হাবিজাবি খাচ্ছে। পৌষ তৌসিফকে খেতে দেখে খুশি হলো। উঁচু এক ঢেকুর তুলে বলল, সস দি। তৌসিফ মলিন চোখে তাকালো। পৌষ নিজেই সস দিতে দিতে বলল, এই সস কিন্তু আমি বানিয়েছি, একদম হোমমেড, যেমন আমি। তৌসিফ পলক্ষীন তাকিয়ে রইল। একটু আগে কাকে ধমকালো, কাকে উঁচু স্বরে শাসালো, কাকেই ব্যত কথা শোনালো বিনা দোষে। এই মেয়ে দিব্যি তৌসিফের নেওটা এখনো। তৌসিফ পাশ থেকে টিস্যু দিয়ে পৌষের মুখ মুছে দিতে দিতে বলল, সকালে খবর দেখবে, ভালো একটা হেডলাইন পাবে তাতে। পৌষ গোটা গোটা চোখে তাকিয়ে রইল। তৌসিফ চোখে হাসলো। কাল বড় এক ঝামেলার সমাপ্তি হবে। হাতে পায়ে মোজা পরে গায়ে মোটা এক সোয়েট শার্ট পরা সত্ত্বেও ঠান্ডায় যেন পৌষের দাঁতে দাঁত লেগে যাচ্ছে। এয়ারপোর্টে নামা মাত্রই পৌষের শরীর অচল হয়েছে। প্লেনে ভয়াবহ এক অভিজ্ঞতা হলো ওর। বমি করেছে 3 বার। ফ্লাই করার সময় যখন প্রথম ধাপে বমিটা হলো, তখন তৌসিফ বেচারা প্রতিপক্ষ থেকে নিজেকে বাঁচাতে সময় পায়নি। হুটহাট করে যেন বমির দৃশ্যটা হলো। পৌষ হয়তো নিজেও বুঝতে পারেনি এমন কিছু হবে। তৌসিফ খুঁতখুত করা পুরুষ, সে নাক কুচকালো না। বমির টক গন্ধেও তার যেখানে নিজের বমি পাওয়ার কথা, সেখানে কিনা তৌসিফ ছিল বিচলিত। কতক্ষণে পৌষকে ধরবে এটাতেই মগ্ন ছিল। দ্বিতীয় দফায় প্লেন একবার ঝাঁকি খেলো, তখন পৌষ তলিয়ে দিল, যদিও ততটা না। তৃতীয় বমি হলো ল্যান্ডিং এর সময়। শরীর কাহিল হলেও সদা সচেষ্ট ছিল পৌষ তার জামাইয়ের টাকা উসুল করতে। এই যেমন প্লেনে যতবার খাবার সার্ভ করা হয়েছে, ততবারই একটার জায়গায় 2টো নিয়েছে ও। তৌসিফ যা খাবে না তা সহ নিয়েছে। নিজের ব্যাগে যতটা পেরেছে শুকনো খাবার ভরেছে। মাঝে চকলেট সার্ভ করা হয়েছিল। পৌষ 2টো নিয়ে আবারও ডেকে 2টো নিল। তৌসিফ না পেরে একবার চাপাসরে ধমকালেও পৌষ দ্বিতীয় বেগে বলে ওঠে, লাখ টাকার শোধ তুলবো না আমি। আমি তো পারলে এদের দিয়ে হাত পা টিপিয়ে নিতাম। আশ্চর্য, আমার আর বমি কেন আসছে না? ওরা পরিষ্কার করবে, টাকা উসুল করেই যাব আমি। আমার জামাইয়ের টাকা, হালাল টাকা। তৌসিফ এহেন পাগলামি দেখে বিরক্ত হয় না, তার ভালো লাগে সবটা। এই দুষ্টু পাখি কতক্ষণই বা টই টই করবে, একটু পরে ক্লান্ত হয়ে যাবে। তৌসিফ তখন অতীত থেকে ঘুরে আসে একটু একটু। পিয়াসী অবশ্য এসবে কোনোরূপ পাত্তা দিত না। 2 মাস অন্তর তাদের একটা করে ট্রিপ দেওয়া হতো। প্রতি মাসে তাকে স্বর্ণ দেওয়া হতো। মূলত পিয়াসী ছিল বিলাসিতা প্রিয়। তৌসিফও 2 হাত খুলে উজাড় করে দিয়েছিল, নিজের সবটা ভালোবাসা দিয়ে ফেলেছিল। হাজার চেয়েও ছোট্ট একটা তৌসিফও পায়নি। হয়তো ভাগ্যে ছিল এই দুর্দান্ত পৌষরাত, যার ঔরসে আসবে তৌসিফের সন্তান। আপাতত তৌসিফের এক বাহুর ভাঁজে পৌষের এক হাত ঢুকানো। তৌসিফ অন্য হাতে ফোনে কাউকে কল দিচ্ছে। পৌষ পরপর 2টো হাঁচি দেওয়া মাত্রই তৌসিফ ওকে টেনে কাছে নিল। নিজের পরনে থাকা জ্যাকেটের জিপ একটানে খুলে পৌষের মাথাটা নিল সেখানে। উষ্ণ তপ্ত একখানা বুক, শক্ত অথচ অতি কোমল পৌষের জন্যে। পৌষ নাক টেনে শ্বাস নিল। তৌসিফের ঘ্রাণ তখন পৌষের নাসারন্ধ্র ভেদ করে হৃৎপিণ্ড দাপিয়ে বেড়াচ্ছে। তৌসিফ ওকে ওভাবে নিয়ে ফোনে গম্ভীর কণ্ঠে শুধু বলল, কাম ফাস্ট। অপর পাশের ব্যক্তির কথা শোনা গেল না। পৌষ কাঁপতে কাঁপতে বলল, কে আসবে নিতে? এখানে কেউ চেনা আছে আপনার? তৌসিফ বইয়ের লাল হয়ে আসা নাকটা টেনে ধরে। বরফের মতো ঠান্ডা সেটা। তৌসিফ ঝুঁকে আলতো চুমু দিল তাতে। পৌষ সরে যেতেই ওকে টেনে কাছে নেয়। পৌষ কপট রাগ দেখিয়ে বলল, এখানে কত মানুষ। ইটস অস্ট্রেলিয়া হানি। তাতে কি, লজ্জাশরম ভুলে গুলিয়ে খেয়ে ফেলবেন আপনি? যার যার হক বুঝে নিতে হয়। শুনেছি বুড়োরা বউ আদর করে বেশি। ঝলমলে গ্লোয়িং তৌসিফের মুখটাই আচমকায় আধার ছেয়ে গেল। সুন্দর ঠোঁটটায় থাকা হাসিটুকু যেন গিলে ফেলল। পৌষ অবাক হয়ে সেকেন্ডের ব্যবধানে তৌসিফের পরিবর্তন দেখে। অবাক হতে গিয়েও যেন হয় না। জামাই তার এসব নিয়ে খুবই সচেতন। পৌষ হাত উঁচু করে তৌসিফের গালের দাড়িতে রেখে হেসে দিয়ে বলল, মাফ চাইছি ভাই, আপনি জোয়ান, আমি বুড়ি। কুড়িতে এমনিতেই মেয়েরা বুড়ি, আমার তো 20 পার হয়েছে। তৌসিফের আধার সরল না। পৌষ হাসতে হাসতে লুটিয়ে পড়ে বুকে। তৌসিফ এক হাত ধরে
ওদের সামনে থামা গাড়িতে উঠল। পৌষ তৌসিফের গা ঘেঁষে বসে একদম। তৌসিফ মানুষটা গরম গরম, আশেপাশে প্রচুর ঠান্ডার সাথে বাতাস বইছে। সুন্দর রাস্তা দেখে পৌষ অবাক চোখে তাকিয়ে রইল। বাড়িঘর খুব কম এখানে, মাঝে শুধু গাছপালা, রাস্তাটাও ফাঁকাই বলা চলে। মাঝে মধ্যে দুই একটা গাড়ি যাচ্ছে। তৌসিফের বাহু বন্ধনে থেকে এতটুকুই দেখে পৌষ। হোটেলে পৌঁছাতে পৌষ অবাক হয়ে তাকিয়ে রয়। এটা মূলত তার কাছে হোটেল লাগছে না, আলিশান বাড়ি বলা চলে। 4 নম্বর ফ্লোরে লিফট থামতেই পৌষ দেখলো কিচেন সহ একটা রুমের বিশাল জায়গা। বাথরুম দেখে দুটো ঢোক গিলেও কাচের গ্লাসের বাইরে দৃষ্টি দিয়ে আরেক দফা অবাক হলো পৌষ। চোখ জোড়ানো এক সুন্দর দৃশ্য। সময়টা রাত হওয়াতে আগুন জ্বালিয়ে কেউ কেউ ড্রিঙ্কস করছে, খাওয়া দাওয়াও চলছে। তৌসিফ গায়ের কোট খুলতে খুলতে ডাকলো, হানি। হুম? অমনোযোগী উত্তরে তৌসিফ এগিয়ে এলো। জুতা খুলে দিতে বলতে পৌষ ফিরে ওর দিকে পিটপিট করে তাকিয়ে বসে জুতা খুলতে খুলতে বলে, হানিমুনে বউ দিয়ে কাজ করায় কেউ? আমার বউ করে। জামাই করায়। বাইরে কি দেখছিল আমার তোতা পাখি? ওখানে পার্টি হচ্ছে মনে হয়। হ্যাঁ, আমরাও ইনভাইটেড, হোটেলের তরফ থেকে এটা। পৌষ এক জুতা খুলে লাফিয়ে উঠে ঝলমলে গলায় বলে। চলুন তাহলে। তৌসিফ এক ভ্রু উঁচু করে বলল, হোয়াই? পাগল আপনি, দাওয়াত দিল যাব না? ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, রাতে ওখানে খেলাম, তাহলে টাকা বাঁচলো না কি? এইখানে আর খাবো কেন? তৌসিফ নাক কুচকে হাসলো। পৌষ সেই দিকে তাকিয়ে রইল। এভাবে তৌসিফ যখন হাসে তখন তাকে মারাত্মক লাগে। পৌষ অবাক হয়ে তখন সেই হাসি গিলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই পুরুষ এত সুন্দর কেন? কোন কপালপুরি একে ছেড়ে গেল? তার কি মন চায় না এই হাসি আজন্মভর তাকিয়ে দেখতে? তার কি বুকে উত্তাল প্রেমের ঢেউ উঠতো না এই হাসি দেখে? পৌষ তো পাগল বনে যায়। তার আত্মাটা কেমন ছলকে ওঠে, বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হয়। মন চায় সেই অনুভূতি পুষে রেখে দিতে। বড়ই সুন্দর এক অনুভূতি, প্রেমময় অনুভূতি। চোখ মুখ উল্টে তেরা হয়ে শুয়ে আছে পৌষ। তার মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা কাজ করছে। যদি এখান থেকে পালিয়ে যায় তখন তৌসিফ চমকাবে, ভাববে অচেনা জায়গায় পৌষ কোথায় বা গেল। তখন সে ভাঙা হারিকেন দিয়ে বউ খুঁজবে। পৌষ আবার চালাক, চতুরতা তার হাড্ডি গুটিতে ভরপুর। পৌষ লুকাবে বিশাল বড় এই আলমারির পেছনে। তৌসিফ যখন বউ খুঁজতে খুঁজতে পাগল, তখন পৌষ ফ্রিজে থাকা দামি দামি ফলগুলো খাবে আর টিভি ছেড়ে মন মতো একটা জাপানিজ কার্টুন দেখবে। বিষয়টা মন্দ না, করাই যায়। এতটুকু শাস্তি তো তৌসিফের হক। হক মারা পৌষ পছন্দ করে না। সে খুব করে চায় যার যার হক সে পাক। এই শাস্তিটা তৌসিফ পাবে সদ্য অপরাধের জন্য। এই ভয়ঙ্কর ঠান্ডায় সে পৌষকে গোসল করতে বাধ্য করেছে। পৌষ নাকি ময়লা হয়ে গিয়েছে। এই পুরুষটা প্রচুর খুঁতখুত করে। তার আবার খাবারে খুঁতখুত, মানুষে খুঁতখুত, এমনকি তার পরিবেশের উপরও এক খুঁতখুত স্বভাব আছে। এই যেমন যেখানে সেখানে সে থাকতে পারে না। পৌষের মনে হয় এটা একটা রোগ। এই রোগের নাম খুঁতখুতানি রোগ। এই রোগের কোনো ঔষধ নেই, আছে শুধু ঝাড়ফুঁক। পৌষ ভাবলো এই দফা একদিন দেশে ফিরে তৌসিফকে ঝাড়াবে। ঝাড়ুর 2 বাড়ি খেলে সে ঠিক হয়ে যাবে, তার কাটার মতো সোজা হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে কেউ বউ গোসল করায়? আরে ভাই, প্লেনে করে এসে কেই বা ময়লা হয়? আশ্চর্য। পৌষ যখন আকাশ পাতাল উদ্ধার করে চিন্তা করতে করতে ডুবে যাচ্ছিল, তখন তার পথভ্রষ্ট করতে তৌসিফ হাজির হলো। পৌষকে গোসল করিয়ে এখন নিজেও গোসল করে এসেছে তো এসেছে, খালি গায়ে রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে। এতে অবশ্য পৌষের সমস্যা হচ্ছে। তার মনোযোগ ঠিক থাকছে না, রাগগুলো ধরে রাখা যাচ্ছে না। পৌষ বিরক্ত হয় নিজের উপর। রাগ কেন ধরে রাখা যাবে না? রাগকে ধরে রাখতেই হবে। তৌসিফ তালুকদারকে বসে আনতেই হবে। তার বুঝতে হবে শীতের দেশে গোসল করা বাধ্যতামূলক না, গোসলে পানি নষ্ট হয়। দেশে পানির বড়ই আকাল, না জানি কবে পানি ফুরিয়ে যায়। পৌষ বড়ই চিন্তিত। ওর চিন্তার ফাঁকে হঠাৎ গায়ে কিছু পড়তেই কম্বলে নিচ থেকে লাফিয়ে উঠে চিৎকার করে পৌষ। ভেবেছিল গায়ের উপর পোকামাকড় কিছু বুঝি পড়লো, কিন্তু না, তেমন কিছু না। তৌসিফ লোশন ছুড়ে দিয়েছে। পৌষ হাতে নিয়ে তার তৌসিফের দিকে ফিকে মারে। ক্যাচ ধরে সগর্ভে হাসে তৌসিফ। কোমরের ট্রাউজারটা টেনে কাছে এগিয়ে এসে পৌষের সম্মুখে দাঁড়িয়ে আদেশ ছুড়ে। লোশন লাগিয়ে দাও। পৌষ সাদা সিলিং এর দিকে তাকিয়ে বলে, আমি তো পারি না। আসো, শিখে দেই। শিখতেও চাই না। মানুষ শীতের দিনে শীতের কিছু লাগায় তো নাকি? দেখেছো নিজেকে তুমি? শরীরের কি অবস্থা হানি? বিষণ্ণ গলায় পৌষ বলে। হুম। ব্যাস এতটুকুই। হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে শরীরে কম্বল টানতেই তৌসিফ কেড়ে নিল তা। কপাল কুচকে জিজ্ঞাসা করলো। কি? পৌষ উত্তর করে, কই কিছুই না। আশ্চর্য, তুমি কোথায় থেকে এসো পোস্টার? কোথায় তাকালাম আবার? আপনার দিকেই তো তাকিয়ে আছি। পোস্টার, বলুন। তুমি কি দেখছো? আপনাকে দেখছি, খালি গায়ে আছেন, পরনে কালো ট্রাউজার, গলায় টাওয়াল। দেখে তো হাতে কি? খালি। তৌসিফ চিন্তিত হয়ে এগিয়ে এসে বিছানায় বসে পৌষের মাথাটা ধরে নিজের মুখের সামনে এনে বলে, এখন
বড় আলমারিটা দেখা যাচ্ছে, এই যে। আঙ্গুল দিয়ে উল্টো দেখালো তৌসিফকে। তৌসিফের মাথাটা তখন ঝিমঝিম করতে লাগলো। পৌষের চোখে যে সমস্যা হচ্ছে তা বুঝে গেল যেন, কিন্তু হঠাৎ করে কিভাবে সম্ভব। পৌষ দেখলো তৌসিফ চিন্তায় মুখটা পাংশুটে করে তাকিয়ে আছে। ফোনটা হাতে তুলে ঝটপট কল লাগালো কাউকে। মনে মনে ভীষণ মজা পেল পৌষ। তৌসিফকে বোকা বানাতে পেরে তার বুকের ভিতরে এক অজানা সুখ হচ্ছে। এই লোক মহা চালাক। ঠান্ডায় গোসল করানো শাস্তি এটাই। কাল সকালে গিয়ে পৌষ ঠিক হবে। পৌষ উঠে আলমারিতে গিয়ে ব্যাগ নিল। তাকিয়ে রইল তৌসিফের দিকে। চিন্তিত মুখে সে তখনও কল করছে। পৌষ প্লেন থেকে আনা চকলেট বের করে একটা নিজের মুখে দিল। গুনগুন করে গান গাইতে গাইতে গিয়ে বসলো তৌসিফের পাশে। একটা চকলেট খুলে তৌসিফের মুখে দিতেই কাঙ্ক্ষিত কলটা রিসিভ হলো। তৌসিফ চকলেট চুষতে চুষতে ডিনার দিতে বলে রেখে দিল। পৌষ হা করে শ্বাস টানলো। এটা কি হলো? পৌষ তো ভাবলো তৌসিফ হয়তো ডাক্তারকে কল দিচ্ছে। ডাক্তার এলেও পৌষ কিছুক্ষণ তিরিং বিরিং করতো, কিন্তু কোথায় ডাক্তার? তৌসিফ ফোনটা রেখে লোশন এগিয়ে দিয়ে বলল। তাড়াতাড়ি লোশন দাও হানি। পৌষের এত রাগ লাগলো যা বলার বাইরে। তার মন চাইলো এই লোকটাকে খামচে দিতে। ওরই দোষ। মনে রাখা উচিত ছিল এটা তৌসিফ তালুকদার, দ্য মোস্ট চালাক বেটা। পৌষ মনে মনে গালি দিল। খাটাস বেটা। কি বিড়বিড় করছো? পৌষ মুখ লটকে তৌসিফকে লোশন লাগালো। এই লোক একটা অলস। এইসব কাজ সে নিজে করবে না, পৌষকে দিয়ে করাবে। পায়ে লোশন লাগিয়ে নখে আবার আলাদা জেল লাগায়। পৌষ মুখ কুচকেই রইল। কোন পুরুষ এতটা ঢং কিভাবে করতে পারে? এমনিতে এত সুন্দর, তার উপর এসব ডলাডলি তার লাগবেই। খাবার আসতে তৌসিফ তা নিয়ে নিজেই সার্ভ করে। পৌষকে ডাকতেই গমগমে স্বরে শোনা গেল। খাবো না। উঠে এসো। ক্ষুধা নেই। আছে। বলেছি তো খাবো না। হানি, আই এম টু হাঙ্গারি। পৌষের বুকে একটু একটু মায়া লাগে। উঠে বসে মাথা সহ কম্বলের নিচে রেখে বলে, এখানে দিন। এখানে এসো। মোটেও না। তৌসিফ বউকে আর খোঁচালো না। উঠে প্লেট নিয়ে বসে পৌষের হাতে দিল। প্লেট নিয়ে অন্যদিকে মুখ করে খাচ্ছে ও। তৌসিফ শ্বাস টানলো। শুধুমাত্র গোসল করালো বলে এত রাগ? ভাবা যায় হানিমুনে এসে যদি বই রেগে থাকে তাহলে হানি যায় একদিকে, মন যায় আরেক দিকে। এ এক বিরাট মুশকিল। তৌসিফ অসহায় অসহায় বোধ করে। বউ নিয়ে বড় জ্বালায় আছে সে। এই ফিলোসফির কোনো ব্যাখ্যা নেই, কেউ দিতে পারবেও না। যেই তৌসিফ তালুকদারের ধারে কাছে কেউ ঘেঁষার সাহস পায় না, সেই তৌসিফ তালুকদার এখন বইয়ের আশেপাশে ঘুরঘুর করে। আদর সোহাগ পাওয়ার জন্য ভেতরে ছটফটানি তার। মন চায় এই আদরটার সাথেই থাকতে, সারাক্ষণ চোখ ভরে একেই দেখতে। বেল বাজতে তৌসিফ উঠে দরজা খুলে। সাদা শার্ট কালো প্যান্ট পরে ফর্মাল লুকে একজন লোক এসে ওয়াইনের একটা বোতল এবং কিছু আইসক্রিম সাইডে সাজিয়ে রেখে গেল। ইংরেজিতে কোনোরূপ জড়তা ছাড়াই হাসি মুখে তাদের স্বাগতম জানিয়ে কিছু সুন্দর বাক্য আউড়িয়ে গেল। তার কথা ছিল এই যেমন, আপনাদের রাত মিষ্টি মধুর হোক। এছাড়াও হাঙ্কি পাঙ্কি আরও অনেক কিছুই বলেছে সে। পৌষ উত্তরে চমৎকার এক মুখ ভেঙচি দিয়েছে। লোকটা থতমত খেলো, মুখ হাসি হাসি রেখেছে। বলা যায় এটা তাদের দক্ষতা। কাজের ক্ষেত্রে এরা যথার্থ পটু। লোকটা যেতেই চোখ শিকায় তুলে পৌষ প্রশ্ন করলো, হানিমুনে এসেছে এসব গিলতে? কি সব বলো তুমি হানি? বউ থাকতে আমি এসব ধরবো? না থাকলে ধরেন। টুকটুকা। বাহ, ভালো তো। আসুন খাই। অবাক কণ্ঠে তৌসিফ জিজ্ঞাসা করে। কি খেতে চাও? মাগনা সবই খাই আমি। তৌসিফ গরম পানির কেটলিটা চালু করে পর্দা টানতে টানতে বলল, এখানে কিছুই মাগনা না। তাহলে আপনি টাকা দিয়ে কিনে ছাইপাশ খাচ্ছেন? বাহ, খুবই ভালো। এসব খেতেই এখানে এসেছেন? এক্ষুনি দেশে যাব আমি, আপনি থাকুন এখানে। কেটলিতে পানি ফুটতে শুরু করেছে। তৌসিফ গিয়ে দুটো কাপে কফির স্ল্যাশে ঢেলে গরম পানি দিল। পৌষ উত্তর না পেয়ে গমগমে স্বরে বলল, কথা বলেন না কেন? হ্যাঁ। তৌসিফ কাপ নিয়ে একটা পৌষের হাতে দিয়ে বলল, তুমি এত কথা কিভাবে বলো? আমার কি যে ভালো লাগে, মন চায় সারাটাক্ষণ তোমাকে শুনি। আপনি কি আমাকে রেডিও বলে অপমান করছেন? তৌসিফ বিছানায় পা তুলে বসে হাসলো। পৌষের গা ঘেঁষে ঘেঁষে বলল, অনেক ঠান্ডা। তাহলে মরুভূমিতে যেতেন, গরম লাগতো। মরুভূমিতে হানিমুন নট এ ব্যাড আইডিয়া। যাবেন নাকি? কেন নয়? কবে যাবেন? নেক্সট টাইম হানিমুনে। এতই সোজা? বউ তো আমারই, সোজা না ঠিক তা আমি দেখে নেব। কফিটা মজা লাগছে। ল্যাটের টেস্ট ভালো। বিস্কিট নেই এখানে? ক্ষুধা লেগেছে? না, কিন্তু এটার সাথে বিস্কিট ভালো লাগবে মনে হচ্ছে। তৌসিফ ফোন হাতে তোলা মাত্রই পৌষ কেড়ে নিল। তার মুখটা হাসি হাসি। তৌসিফ এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করে, কি হলো? পিঠ থাপড়ে দিন আমায়। কি? আরে দিন না। তৌসিফ ঠায় বসে রইল। পৌষ নিজের পিঠে নিজেই থাপ্পড় দিয়ে বাহুবা দিল। উঠে গিয়ে ব্যাগ থেকে দুটো বিস্কিটের প্যাকেট বের করে বলল, এটা প্লেন থেকে চুরি করে এনেছি। বাথরুমে যাওয়ার সময় সাইডে দেখেই দুটো তুলে নিয়েছিলাম।
দেখলেন কিভাবে চলতে হয় আমার জামাই? তোমার জামাইয়ের কষ্টের টাকা জানি তো আমি। এসো এখানে, কফি ঠান্ডা হচ্ছে। পৌষ মহা আনন্দ নিয়ে চায়ে বিস্কিট ডুবিয়ে খেলো। তৌসিফ বইয়ের কপালে হঠাৎ নিচ থেকে চুমু দিতে পৌষ চাইলো মুখ তুলে। তৌসিফ ওর গালে হাত রেখে বলল, সবসময় এমন থেকে প্রসাদ, কখনো বদলে যেও না, আমাকে ফেলে যেও না। কেন যাব? যেতেই দিব না। তৌসিফের গালে হাত রাখে পৌষ দাড়িতে হাত বুলিয়ে দিতে দিতে বলে। তৌসিফ ওকে টেনে বুকে ফেলে। আপনি যে দেখতে অনেক সুন্দর তা কি জানেন? জানি। কে বলল? মা বললো তো। শাশুড়ির সাথে আমি একমত। আপনি শুধু সুন্দর না, বরং অতি সুন্দর। পুরুষদের এত সুন্দর হতে নেই। গলায় হাত দিতেই ঝটকা মেরে উঠে বসে পৌষ দাঁত কেলিয়ে হেসে বলে, ভুলে যায়নি কিন্তু। এখন 9-6 কিছুই মানবো না। একটু আগে গোসল করেছি। কামন হানি, উহ, প্লিজ। কুত্তায় কামড়ালেও না। আদব কুকুর কেন কামড়াবে? ঘুমান সাহেব, আজ ডাল গলবে না কিছুতেই। রাগ পরে দেখে তোতা পাখি। তৌসিফ নানান কথা বলল। পৌষ অনড়ভাবে বসে রইল। আচমকা টানে ওকে নিজের কাছে নিল পৌষ। পৌষ গাঢ় চাহনি দিল ওকে। তৌসিফ চোখে হাসে। অদ্ভুতভাবে পৌষ রাগ পড়ে গেল, যেন বরফের দেশে দ্বীপ্রহরে সূর্য উকি দিল। টলমল করছে সমুদ্র। পৌষ বিগলিত হলো, নিজে এক বাড়িয়ে তৌসিফের কপালে চুমু দিয়ে বলল, সুন্দর পুরুষ। অস্ট্রেলিয়ার আবহাওয়া শীতল সাথে বইছে হাওয়া। সেই হাওয়া বড়ই ঠান্ডা, গায়ে কাটা দেওয়ার মতো ঠান্ডা। সূর্য এখানে সচরাচর দেখা যায় না। সিডনি শহরটা তখন সূর্যের অনুপস্থিতিতে বড়ই ফ্যাকাশে, অথচ তার রূপ বড়ই চমৎকার। মানুষজন সকাল হতে বাইরে বিচরণ করছে। সূর্য কৃপণতা দেখিয়ে ঠমক ধরেই আড়ালে রইল। অলসতা দেখিয়ে উঠে বসে পৌষ। গায়ে ব্যথা নিয়ে আড়মোড়া ভাঙেও, যদিও তার শয়ে শয়ে গিয়েছে এখন। তবুও মাঝে মধ্যেই মাথা চারা দিয়ে উঠে। চোখ ডলতে ডলতে ওর খেয়াল হলো এটা কিছু মাস পূর্ব পৌষ যে জামাই বাড়ি পেয়েছে সেটা না, এটা অপরিচিত একটা জায়গা। টনক নড়ল ওর। একদিনে কিছুক্ষণ রুমটার সিলিং দেখে পৌষ। হঠাৎই মনটা প্রচণ্ড খারাপ হয়। হাঁটু ভাঁজ করে মাথা ঠেকায় পৌষ। এই সব কিছুই তার নিকট স্বপ্ন। অল্প স্বল্প পেটে ব্যথা হতেই পৌষ পেট চেপে ধরে। মুখে ব্যথা কাতুর শব্দ উচ্চারণ করে পুনরায় বালিশে মাথা রাখে। শ্বাস প্রশ্বাস আচমকায় বেগতিক হয়। পৌষ আশেপাশে তৌসিফকে খুঁজে না, নেই সে। একবার অল্প স্বরে ডাকও দিল, আপনি এখানে আছেন? শুনছেন? উত্তর আসে না। মানে তৌসিফ এখানে নেই। পৌষ চোখ বুজে নিল। কার্নিশ উঠছে, কয়েক ফোঁটা মুক্তোর দানা ঝরল। তখন তৌসিফ থাকলে নিশ্চিত এখানে কাণ্ড ঘটিয়ে ফেলতো। বউ নিয়ে বড়ই চিন্তিত থাকে। সময় গড়ালো মিনিট 5:20। সফেদ দেয়ালে সোনালি রঙের ঘড়িটায় তখন টুং করে শব্দ হয়। সচকিত দৃষ্টি ফেলে সেদিকে দৃষ্টিপাত করলো পৌষ। পুনরায় উঠে বসে। আস্তে ধীরে হেঁটে যায় বাথরুমের দিকে। এদিকে একটা বিষয় অবশ্য নিন্দনীয় লাগে পৌষের কাছে। শাওয়ার নেওয়ার জায়গাটাতে স্বচ্ছ কাচ, ভেতর বাহির সবটা দেখা যায়। এমন কুরুচিপূর্ণ ডেকোর ওর ভালো লাগে না। এদিকে তৌসিফ স্পেশাল ভাবে এই হানিমুন সুইট বুক করেছে। এসেছে থেকে একের পর এক চমক। বাথরুমের বাথটাবে গোলাপের পাপড়ি দিয়ে সবটা সাজানো ছিল। সাথে ছিল অজস্র ছোট ছোট রং বেরঙের মোমবাতি। কিছু আলোকসজ্জা আবার রুম জুড়ে চারিপাশে। পৌষ অনেক চেঁচামেচি করে পর্দা লাগিয়েছে। তৌসিফ অবশ্য এতে নারাজ ছিল। কাচের দরজায় ঠক ঠক শব্দ হতেই পৌষ সাড়া দেয়। আছি আমি। কি করছো? ব্রাশ করছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।